এগুলো পড়বে। আর হচ্ছে দক্ষিণ ভারতে বেশ কয়েকটা বংশ আরো আছে, আমি এখানে কয়েকটা লিখে রেখেছি। যেমন হচ্ছে রাষ্ট্রকূটদের সম্পর্কে লিখেছি, চোল পল্লব, রাষ্ট্রকূট চোল পল্লব, আর বাতাপি চালুক্য টালুক্যদেরকে লিখে রেখেছি। এখানে আমার কম আছে, অনেক কম আছে, কিন্তু এইগুলো পড়লেই অনেক সময় হয়ে যায়, আরো বেশি লাগবে কিছু তো দেখে নেবে তোমরা। বাতাপি চালুক্য যে রাজারা ছিল তাদের মানে বাতাপি চালুক্য রাজাদের অধীনে একজন সামন্ত শাসক হিসেবে কাজ করছিল এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা, নাম দান্তিদুর্গ। আর এই লোকটা দান্তিদুর্গ 752 খ্রিস্টাব্দে চালুক্যদের রাজা দ্বিতীয় পুলকেশীকে পরাস্ত করে, চালুক্য বংশের রাজা পুলকেশীকে পরাজিত করেন দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাস্ত করে রাষ্ট্রকূট সাম্রাজ্যটাকে স্থাপন করেছিল। তো রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপনা কে করেছে? তো দান্তিদুর্গ। তার সাল কত? 52, মানে 752 খ্রিস্টাব্দে সে করেছিল। কাকে পরাজিত করেছে? কীর্তিবর্মনকে পরাজিত করেছে। ঠিক আছে। এদের রাজধানীর নামটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এদের রাজধানীর নাম হচ্ছে মান্যখেট, এটা মহারাষ্ট্রের দিকে অবস্থান করছে। ঠিক আছে। আর এরা যে ধর্ম পালন করত, এরা জৈন ধর্ম পালন করত। রাষ্ট্রকূটদের ধর্ম জৈন ধর্ম। এদের রাজধানী মান্যখেট। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট 752। কাকে পরাজিত করেছিল? কীর্তিবর্মনকে। কে করেছিল? দান্তিদুর্গ। এবার হচ্ছে কি, সামন্ত শাসক হিসেবে কাজ করেছিল। কাদের অধীনে করেছিল? বাতাপির চালুক্যদের অধীনে। এই রাষ্ট্রকূট রাজা একজন ছিল অমোঘবর্ষ, প্রথম অমোঘবর্ষ তাকে বলছি। ও কানাড়ি ভাষায়, কানাড়ি ভাষায় সে কবিরাজ মার্গ নামে একটা গ্রন্থ রচনা করেছিল। কানাড়ি ভাষায় লেখা একটা বইয়ের নাম কি বললাম? বলো, কবিরাজ মার্গ। কার? অমোঘবর্ষ। কে অমোঘবর্ষ? রাষ্ট্রকূটদের একজন রাজা। তৃতীয় গোবিন্দ বলে একজন রাজা পাবো এখানে। তৃতীয় গোবিন্দকে বিনা বাক্যে, মানে কোনো তর্ক নেই, ওকে এই বংশের শ্রেষ্ঠ নরপতি বলা হয়। তৃতীয় গোবিন্দকে তাহলে বিনা বাক্যে এই বংশের শ্রেষ্ঠ নরপতি হিসেবে বর্ণনা করা হলো। তৃতীয় কৃষ্ণ বলে একজন নাম পাবো। তৃতীয় গোবিন্দ আর তৃতীয় কৃষ্ণ পরীক্ষাতে আসে। তৃতীয় গোবিন্দ পরিচিতি, তৃতীয় কৃষ্ণের পরিচিতি। তৃতীয় কৃষ্ণ হচ্ছে এই বংশের শেষ উল্লেখযোগ্য রাজা। তৃতীয় কৃষ্ণ হচ্ছে এই বংশের শেষ উল্লেখযোগ্য রাজা। সিংহাসনের উত্তরাধিকারকে এই সময় প্রিন্স বলা হতো, অর্থাৎ যুবরাজ বলা হতো। সিংহাসনের উত্তরাধিকারী যারা হবে তাদেরকে প্রিন্স বলা হতো। এরা বেশ কিছু উপাধি গ্রহণ করত। মহারাজা ধীরাজ, তারপরে হচ্ছে তোমার কি পরমেশ্বর, দুটো লিখে রেখেছি আমি, তো দুটো উপাধি ধারণ করত। ভূমি রাজস্ব সমস্ত রাজাদেরই দেখেছি, বা এখনো পর্যন্ত দেখছি ভূমি রাজস্ব একটা ভালো মান রেখেছে। ভূমি রাজস্বই ছিল সেই সময়কার আয়ের প্রধান উৎস। ঠিক আছে। এখনো জমি থেকে আমরা পাই কিছু পরিমাণে টাকা, এটা পরিমাণটা কমে গেছে। আগে তো আর এত ছিল না। সার্ভিস সেক্টর, সেকেন্ডারি সেক্টর যেগুলো আছে আমাদের, এখন দেখতে পাচ্ছি ইকোনমিক্সের ভাষাতে, তাই না, এগুলো তখন ডেভেলপ অত বেশি ছিল না। মাইনিং ব্যাপারটা ওরা বুঝতোই না সেই সময়টাতে। তো এরা বা যতই রাজারা এসেছে ওদের ভূমি রাজস্বটাই হচ্ছে সরকারি আয়ের উৎস। রাজার অভাব পড়ে গেছে, ভূমি ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, যার কারণে অনেক সময় অনেক রাজা পাগলা হিসেবে ঘোষিত হয়েছে, তাই না। খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট বংশেরই একজন রাজা ও ইলোরাতে বিখ্যাত। ইলোরা কোথায় আছে বলো? ইলোরাতে বিখ্যাত পাহাড় কাটা কৈলাসনাথের মন্দির নির্মাণ করেছিল। এই পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে কৈলাসনাথের মন্দির কোথায়? তো ইলোরাতে আছে। এটা একটা শিবের মন্দির। কোন ঠাকুরের মন্দির? শিব ঠাকুরের মন্দির। সেটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। কোন ঠাকুরের মন্দির? শিব ঠাকুরের মন্দির। ঠিক আছে। কে তৈরি করেছে? প্রথম কৃষ্ণ। একটু আগে পড়লাম এরা জৈন ধর্মের, আবার এখানে পড়ছি তারা কিন্তু শিবেরও মন্দির তৈরি করেছে। এবার হচ্ছে প্রথম অমোঘবর্ষ যে নামটা পড়লাম, যার একটা বই কবিরাজ মার্গ, এই প্রথম অমোঘবর্ষের সমসাময়িক ছিল
বেশ কিছু রাজা তাদের তুলনা এখানে আছে। চীনের সম্রাট, কনস্ট্যান্টিনোপলের সুলতান, বাগদাদের খলিফা, এরা প্রথম অমোঘ বর্ষের সমসাময়িক। আমি রাষ্ট্রকূট সম্পর্কে এটুকুটাই লিখেছিলাম, তারপরে ওয়ান লাইন করে বেশ কিছু লিখে রেখেছি যেটা জানা উচিত, এখান থেকে প্রশ্ন হয়ে যায়। রাষ্ট্রকূট সাম্রাজ্যের গোড়াপত্তন কে করেছে? তো দান্তি দুর্গ বলবে তোমরা। এবার হচ্ছে শ্রেষ্ঠ নরপতির নাম কি বললাম? তৃতীয় গোবিন্দ। তারপরে হচ্ছে উল্লেখযোগ্য রাজার নাম বললাম, শেষ উল্লেখযোগ্য রাজা তৃতীয় কৃষ্ণ। কবিরাজ মার্গ যে গ্রন্থটি আছে কে রচনা করেছে? আর পাহাড় কাটা কৈলাসনাথের মন্দির, শিবের মন্দির, যেটা কে তৈরি করেছে? প্রথম কৃষ্ণ। রাষ্ট্রকূট সম্পর্কে এইটুকুটাই আমার এখানে লেখা আছে। আরো যদি পড়তে চাও, এই আমাদের থিওরি বইটা আছে, এটা থেকে একটু পড়ে নেবে, হয়ে যাবে, কারণ ইম্পর্টেন্স লাইনগুলো আমার নোটিং এ থাকে। পল্লব বংশ, পল্লব বংশের শেষ উল্লেখযোগ্য নরপতি শিবস্কন্দ বর্মন। পল্লব বংশের শেষ উল্লেখযোগ্য নরপতির নাম শিবস্কন্দ বর্মন। খ্রিস্টীয় ৬ষ্ঠ শতকে সিংহ বিষ্ণু নামে একজন রাজার নাম পাবো। হ্যাঁ, এই বংশের একজন রাজা কাঞ্চির সিংহাসনে আহ্বান করেছিল। সিংহ বিষ্ণুই তো পড়েছে না পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে, সিংহ বিষ্ণু। এবার শিবস্কন্দ বর্মন। আর হচ্ছে মাঝখানে না একটা গ্যাপ ছিল এদের, পল্লব বংশ তৈরি করে দিয়েছে শিবস্কন্দ বর্মন, তারপরে দেখা যাচ্ছে না যে এরা কোথায় গেল না গেল, যদিও ডিবেট আছে। তো পরবর্তীতে আবার ৬ষ্ঠ শতকে, হ্যাঁ, সিংহ বিষ্ণু এখানে সিংহাসনে বসছে। সিংহ বিষ্ণু যে লোকটি, তার যে সহকবি তার নাম হচ্ছে ভারবি। সিংহ বিষ্ণুর যে সহকবি তার নাম হচ্ছে ভারবি। এবার হচ্ছে কৃষ্ণা নদীর তীরে, কৃষ্ণা নদী জানোই তোমরা কোথায় আছে, উৎপত্তি কোথায় লাভ করেছে, এগুলো জিওগ্রাফি প্রশ্ন, ওগুলো পড়তে হবে। এবার কৃষ্ণা নদীর তীরে কাঞ্চি নগরকে কেন্দ্র করে পল্লবদের যে সাম্রাজ্য, এটা বিস্তার লাভ করেছিল। গুপ্ত রাজা সমুদ্রগুপ্ত, গুপ্ত রাজা সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে যে সমস্ত রাজাকে পরাজিত করেছিলেন, এটা ৬ষ্ঠ শতকের কথা বলছি। এরপরে আবার ওই যে সিংহ বিষ্ণুর পরে একজন রাজা আসবে আবার দক্ষিণ ভারতে, বাতাপি চালুক্য বংশের রাজা দ্বিতীয় কীর্তিবর্মন, ওটা ৬৪২ খ্রিস্টাব্দে আবার যুদ্ধ হবে হর্ষবর্ধনের সাথে। তো এখানে গুপ্ত রাজা সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্যে যে সমস্ত রাজাদেরকে পরাজিত করেছিলেন, তাদের মধ্যে কাঞ্চির বিষ্ণুগোপ হচ্ছে উল্লেখযোগ্য। এই কাঞ্চির বিষ্ণুগোপ সমুদ্রগুপ্তের হাতে পরাজিত হয়েছিল। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন, 12 জনকে না 9 জনকে পরাজিত করেছিল? উত্তর ভারতে কতজনকে, দক্ষিণ ভারতে কতজনকে, প্রশ্ন হবে। তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাঞ্চির বিষ্ণুগোপ। কাঞ্চির বিষ্ণুগোপ কে পরাজিত করেছিল? কাঞ্চি বিষ্ণুগোপ কোন বংশের? তো পল্লব বংশের। কিরার্তা জুনিয়ম নাম শুনেছ? গ্রন্থের রচয়িতা ভারবি। ভারবি যে পড়লাম, পল্লব রাজা সিংহ বিষ্ণু সহকবি ছিল ওইটা। আর মহাবলীপুরমের যে রথের মন্দিরগুলো আছে, মহাবলীপুরমের রথের মন্দিরগুলো প্রথম নরসিংহ বর্মনের আমলে চালু হয়েছিল, তৈরি হয়েছিল। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং ৬৪০ খ্রিস্টাব্দে পল্লবদের রাজধানী কোথায়, কাঞ্চি তে এসেছিল। চৈনিক পরিব্রাজকের নাম কি? হিউয়েন সাং। ৬৪০ খ্রিস্টাব্দে, ও 12 বছর মোটামুটি ছিল, ৬৩০ থেকে 42 সাল পর্যন্ত ভারতে ছিল, তাই না? 14 বছর, তাহলে 30-28 সাল দিকে এসছে না, 43-44 পর্যন্ত ছিল সে, 14 বছর। তাহলে ৬৪০ খ্রিস্টাব্দে পল্লবদের রাজধানী কাঞ্চি তে এসেছিল। দশকুমার চরিত্রের রচয়িতাকে দণ্ডী। দণ্ডিও কিন্তু সম্ভবত দ্বিতীয় নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, তো দণ্ডী হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাকবি ছিল, এটা শোনা যায়। মহামল্ল উপাধি ধারণ করেছিল, মহামল্ল উপাধি ধারণ করেছিল প্রথম নরসিংহ বর্মন। মহামল্ল উপাধি ধারণ করেছিল প্রথম নরসিংহ বর্মন কোন বংশের? পল্লব বংশের। পল্লব বংশের। নরসিংহ বর্মন যে আছে না, সিংহলের নাম শুনেছ? সিংহলের বর্তমান নাম কি?
শ্রীলঙ্কা, সেখানে 2 বার নৌ অভিযান চালিয়েছিল সিংহবিষ্ণু না নরসিংহ বর্মন 2 বার সিংহল বলতে শ্রীলঙ্কাতে চালিয়েছিল। কি চালিয়েছিল? নৌ অভিযান চালিয়েছিল। এবং যে তার একজন বন্ধু ছিল মণি বর্মনকে অভিযান চালিয়ে পরাজিত করে, তারই একজন বন্ধু, নিজের বন্ধু মণি বর্মনকে সিংহলের সিংহাসনে অধিষ্ঠিত করেছিলেন। আর নরসিংহ বর্মন তার কৃতিত্ব হচ্ছে মহামল্ল উপাধি অনুসারে সমুদ্র তীরে মহাবলীপুরম নামে একটা নগর প্রতিষ্ঠা করেছিল। আর মহাবলীপুরম নামে নগর প্রতিষ্ঠা করেছিল, সেখানে পাহাড় কেটে কতগুলো প্যাগোডা তৈরি করেছিল। মহাবলীপুরমে রথের মন্দিরগুলো যে আছে না, প্যাগোডা, রথের মন্দির বা প্যাগোডা, এগুলো খুবই বিখ্যাত হয়ে আছে। ঠিক আছে। চীনা পরিব্রাজকের নাম বললাম হিউয়েন সাং, তার রাজত্বকালে কাঞ্চীনগরে আসলো। কার সময় আসলো তাহলে? চীনা পরিব্রাজক হিউয়েন সাং নরসিংহ বর্মনের আমলে কাঞ্চিতে আসলো। আর এখানে হিউয়েন সাংয়ের বিবরণীতে বোঝা গেছে যে এদের ঐশ্বর্য ও সমৃদ্ধি অনেক ছিল, বা ঐশ্বর্য এবং সমৃদ্ধির জন্য পল্লবরা বিখ্যাত। খ্রিস্টীয় 9ম শতাব্দীর শেষ ভাগে চোল রাজা প্রথম আদিত্য পল্লব রাজা অপরাজিত বর্মনকে, পল্লব বংশের শেষ রাজা নাম হচ্ছে অপরাজিত বর্মন, যাকে পরাজিত করা হয়েছিল। অপরাজিত বর্মনকে পরাজিত করা হয়েছিল। কে করেছিল পরাজিত বলতে পারবে? চোল রাজা প্রথম আদিত্য পল্লব রাজা অপরাজিত বর্মনকে পরাজিত করে কাঞ্চিটা অধিকার করে নিয়েছিল। এবং পল্লবরা হচ্ছে কি, এবং চোলদের যে সাম্রাজ্য আছে না, তার নিচে হচ্ছে পল্লবদের, চোলদের সাম্রাজ্য এর নিচে পল্লবদের সাম্রাজ্য। আর এটা দখল করে নেওয়ার পরে চোলরা দক্ষিণে পল্লব রাজবংশের যে অবসান ঘটিয়েছিল এবং ওদের সাম্রাজ্যটা একটু বিস্তার লাভ করেছিল। হয়ে গেল চোলদের। রাষ্ট্রকূটদের পরে পল্লব পড়লাম, তারপরে চোলদের লিখে রেখেছি ক্রম ভাবে। তো কারিকল ছিলেন চোলদের প্রথম ঐতিহাসিক রাজা, কারিকল বা কারাইকল বলি আমরা, তো কারিকলই বলবো। এদের প্রথম ঐতিহাসিক রাজা, আর এটা চোল বংশ। তিনি একজন পরাক্রান্ত নরপতি ছিলেন। তো পরাক্রান্ত হবে, চোলদের নাম শুনেছি আমরা, বিখ্যাত হয়ে আছে। রাজধানী ছিল, চোলদের রাজধানী কোথায়? তাঞ্জোর। চোলদের রাজধানী তাঞ্জোর। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার এখন তাঞ্জোরের পাশেই, তাঞ্জোর। চোলদের অভ্যুত্থানের প্রথম নায়ক বিজয়ালয় যখন মারা যাবে, তখন তার পুত্র প্রথম আদিত্য, এই প্রথম আদিত্যের নামই চোলরা আগে প্রতিষ্ঠা করেছে। কারিকল ছিলেন একজন ঐতিহাসিক রাজা, তাঞ্জোরে প্রতিষ্ঠা করেছে। তারপরে যে রাজার নাম পড়ছি বিজয়ালয় সিংহাসনে বসেছিল, ও মারা যাচ্ছে, তারপরে তার সিংহাসনে বসছে প্রথম আদিত্য যখন সিংহাসনে বসবে, তখন এ আবার অপরাজিত বর্মনের সঙ্গে লড়াই করবে এবং পল্লবদের যে শক্তি আছে চিরতরে ধ্বংস করে দিবে। ঠিক আছে। তো এটা করেছে তার সময়ে, মানে তার সময়ে বলতে কার সময়? প্রথম আদিত্যের সময়ে চোল রাজা উত্তর দিকে মাদ্রাজ থেকে দক্ষিণ দিকে কাবেরী নদী পর্যন্ত বিস্তার লাভ করেছিল। কার সময় বললাম তাহলে? প্রথম আদিত্যের সময়ে চোলদের সাম্রাজ্য ভালো বিস্তার লাভ করেছিল। মাদ্রাজ থেকে শুরু করে উত্তরে আর দক্ষিণে কাবেরী নদী পর্যন্ত বিস্তার লাভ করেছে। প্রথম আদিত্যের পরে সিংহাসনে বসেছিল যে, তার নাম হচ্ছে প্রথম পরান্তক। তিনি মাদুরাই কণ্ড উপাধি ধারণ করেছিলেন। প্রথম পরান্তক মাদুরাই কণ্ড উপাধি ধারণ করেছিল এবং উত্তর মেরুতে শিলান্যাস করেছিল। এবার হচ্ছে যে এই যে চোলের যে রাজা আছে, তাদের আমি না, যে সমস্ত রাজাগুলো ছিল এখানে, তো পরপর আমি নামগুলো লিখে রেখেছি, তোমরা এখন মুখস্থ করবে। প্রথম রাজার নাম বললাম বিজয়ালয়। কারাইকলের নাম নেব না, কারণ ঐতিহাসিক রাজা ছিল কি না জানি না। ঠিক আছে। তো হচ্ছে কি বিজয়ালয়, তার ছেলের নাম বললাম প্রথম আদিত্য বললাম। প্রথম আদিত্যর পরে প্রথম পরান্তক সিংহাসনে বসবে। প্রথম পরান্তকের পরে হচ্ছে প্রথম রাজরাজ, তারপরে হচ্ছে রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল।
তারপরে যে যে হচ্ছে গঙ্গাইকণ্ড উপাধি ধারণ করেছিল। প্রথম রাজেন্দ্র চোলের পরে প্রথম রাজা ধীরাজ, প্রথম রাজা ধীরাজ, তারপরে দ্বিতীয় রাজেন্দ্র চোল। যে বাংলা প্রথম রাজেন্দ্র চোল না কি দ্বিতীয় রাজেন্দ্র চোল? হ্যাঁ, প্রথম রাজেন্দ্র চোল বাংলাকে জয় করেছিল, অর্থাৎ গঙ্গাকে জয় করেছিল, গঙ্গাকে জয় করেছে, অর্থাৎ গঙ্গা পর্যন্ত বিস্তার লাভ করতে চলে এসেছে। ঠিক আছে, এখানে এসে সে গঙ্গাইকণ্ড চোলাপুরম উপাধি ধারণ করেছে। এই জয় লাভ করার পরে গঙ্গাইকুণ্ড চোলাপুরম, পুরম মানে হচ্ছে কি ওই নগর, চোলাপুরম, গোটা ভারতকে জয়লাভ করার স্বপ্ন দেখে নিয়েছে এই প্রথম রাজেন্দ্র চোল। কি নাম বললাম তাহলে? বিজয়ালয়, এরপরে প্রথম আদিত্য, তারপরে হচ্ছে প্রথম পরান্তক, তারপরে হচ্ছে কে? প্রথম রাজরাজ, তারপরে হচ্ছে প্রথম রাজরাজের ছেলের নাম প্রথম রাজেন্দ্র চোল, তারপরে হচ্ছে রাজা ধীরাজ, প্রথম রাজা ধীরাজ, তারপরে হচ্ছে দ্বিতীয় রাজেন্দ্র চোল। ঠিক আছে, প্রথম যে রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে কার পুত্র বললাম? রাজরাজের পুত্র। আরেকবার নামগুলো বলে দাও তাহলে খুব ভালো হবে। বিজয়ালয়, এরপরে হচ্ছে প্রথম আদিত্য, তারপরে হচ্ছে প্রথম পরান্তক, তারপরে হচ্ছে রাজরাজ, তারপর রাজরাজের ছেলের নাম হচ্ছে রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল, তারপরে হচ্ছে রাজা ধীরাজ, তারপরে হচ্ছে রাজা ধীরাজ না, হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিতীয় রাজেন্দ্র চোল। রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল ছিলেন এই বংশে শ্রেষ্ঠ নরপতি, চোল সাম্রাজ্যকে গৌরবের উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল। আর রাষ্ট্রকূট রাজাদের মতো তিনিও উত্তর ভারতে সাম্রাজ্য বিস্তারের জন্য অভিযান পাঠিয়েছিলেন। চোল লিপি থেকে জানা যায় তিনি উড়িষ্যা জয় করেছিলেন, তিনি বাংলা জয় করেছিলেন, বিহারের পাল রাজা বিহার বাংলাতেই ছিল, এদেরকে তিনি ধ্বংস করেছিলেন। না, ধ্বংস করতে পারেনি, ধ্বংস তো পরে হবে। পাল রাজা মণিপাল সিংহাসন, মহিপালের সময় এসেছিল। আর হচ্ছে পূর্ব বাংলার গোবিন্দচন্দ্র, পূর্ব বাংলাদেশের গোবিন্দচন্দ্রকে সে পরাজিত করেছে, দক্ষিণ বাংলার রণসুরকে পরাজিত করেছে, এরকম অনেক নামগুলো পাওয়া যাবে। এভাবে গঙ্গা উপত্যকাতে সাফল্য লাভ করার ফলে তিনি গঙ্গাইকণ্ড চোলাপুরম বা গঙ্গাইকণ্ড উপাধি ধারণ করেছিলেন। স্বদেশে ফিরে গিয়ে মানে এই গঙ্গাইকণ্ড উপাধি ধারণ করেছে, আর স্বদেশে ফিরে গিয়ে একটা নগর তৈরি করেছে, গঙ্গাইকণ্ড চোলাপুরম নামে একটা রাজধানী স্থাপন করলো। সেখানে গিয়ে শেষ রাজা হচ্ছে এখানকার তৃতীয় রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজেন্দ্র চোল, তৃতীয় রাজেন্দ্র চোল। ঠিক আছে, তৃতীয় রাজেন্দ্র চোল পর্যন্ত সিংহাসন টিকে ছিল। কাদের? চোলদের। প্রথম রাজাদের নাম বলে দিতে একবার, বিজয়ালয়, তারপরে হচ্ছে প্রথম আদিত্য, তারপরে হচ্ছে প্রথম পরান্তক, প্রথম পরান্তকের পরে হচ্ছে রাজরাজের ছেলের নাম হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, যার সম্পর্কে অনেক আলোচনা, তারপরে হচ্ছে রাজা ধীরাজ, তারপরে হচ্ছে দ্বিতীয় রাজেন্দ্র চোল, তারপরে তৃতীয় রাজেন্দ্র চোল। ঠিক আছে, এরকমটা আমরা লিখেছি। এবার হচ্ছে বাতাপি চালুক্য বংশ। বাতাপি কর্ণাটকে অবস্থান করে। বাতাপি কোথায় অবস্থিত? কর্ণাটকে। লিখেছি আমি এখানে আবার। বর্তমানে কর্ণাটক যে প্রদেশ, সের বিজাপুর। ঠিক আছে, ওইখানে তো বংশ প্রতিষ্ঠিত হয়েছিল বাহমনি সাম্রাজ্য না, আর একটা আছে বিজয়নগর সাম্রাজ্য। তো এই কর্ণাটক রাজ্যের বা প্রদেশের বিজাপুর জেলাতে বাদামি নামের একটা নগর, বাদামি বা বাতাপি বলে, ওইখানে চালুক্যদের রাজধানী স্থাপন করা হয়েছিল। সেই সময় ওই নগরটির নাম ছিল বাতাপি। বাদামিতে স্থাপনা করেছিল, সেই সময় নাম ছিল বাতাপি। কি নাম বললাম? বাতাপি। প্রতিষ্ঠাতা কে? বাতাপির চালুক্য বংশ এর প্রতিষ্ঠাতা কে? প্রথম পুলাকেশী। ঠিক আছে, প্রথম পুলকেশী, তিনি প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। অশ্বমেধ যজ্ঞ আমি আগে বলেছি যে কি জিনিসটা, তো অশ্বমেধ যজ্ঞ জানো না? তো অশ্বমেধ যজ্ঞ করেছিল প্রথম পুলকেশীর পরে তার পুত্র। কি নাম বললাম প্রতিষ্ঠাতার? প্রথম পুলকেশী। এর পুত্র প্রথম কীর্তিবর্মন। প্রথম পুলকেশীর পুত্রের নাম কি? প্রথম কীর্তিবর্মন। এবং তার মৃত্যুর পরে তার ভাই এর নাম ছিল মঙ্গলস। নাম আছে মঙ্গলস, মঙ্গল বলতে ওই মঙ্গল হবে না,
তো মঙ্গলস সিংহাসনে বসেছিলেন। মঙ্গলসের পরে কীর্তিবর্মনের দ্বিতীয় পুত্র, না কীর্তিবর্মনের পুত্র, কীর্তিবর্মনের পুত্র কে আগে গেছে না, কীর্তিবর্মনের ভাই বসলো আগে সিংহাসনে মঙ্গলসের পরে কীর্তিবর্মনের ছেলে বড় হয়ে গেছে, নাম তার হচ্ছে দ্বিতীয় পুলকেশী, বাতাপির সিংহাসনে বসলো। আর বাতাপির চালুক্য বংশতে দ্বিতীয় পুলকেশীর সম্পর্কেই একটু পড়তে হয়, তাই না? তাহলে এ পর্যন্ত যা বললাম রিভিশন হয়ে যাক। যে বর্তমানে কর্ণাটকের কাছে বাতাপি বলে একটা জায়গা আছে, বাদামি, বর্তমানে বাদামি, আগে তখন ওটার নাম ছিল বাতাপি। ওইখানে সিংহাসন স্থাপন করেছিল বা সাম্রাজ্য স্থাপনা করেছিল যে নাগটি, তার নাম হচ্ছে প্রথম পুলকেশী। প্রথম পুলকেশী অশ্বমেধ যজ্ঞ করেছিল। প্রথম পুলকেশীর পরে সিংহাসনে বসছে তার পুত্র কীর্তিবর্মন। কীর্তিবর্মন মারা গেলে সিংহাসনে বসছে কে? মঙ্গলস। মঙ্গলস যখন বাদ পড়ছে তখন কীর্তিবর্মনের ছেলে বড় হয়ে যাচ্ছে, নাম তার হচ্ছে কি? দ্বিতীয় পুলকেশী সিংহাসনে বসলো। দ্বিতীয় পুলকেশী হচ্ছে বাতাপি চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি বা শাসক, তাই না? তিনি পল্লব বলতে বল্লভ, মানে পল্লব বংশেরই, পল্লব কেন বলছি, বাতাপি চালুক্য বলছি, তো এখানে হচ্ছে বল্লভ মানে উপাধি বলছে, বল্লভ, পৃথিবী বল্লভ, পৃথিবী বল্লভ আছে, হ্যাঁ পৃথিবী বল্লভ, পরমেশ্বর, পরম ভাগবত, ঠিক আছে, নামেও পরিচিত ছিল। পরমেশ্বর পরম ভাগবত নামেও পরিচিত ছিল। সিংহাসনে আরোহণের পরে তিনি বেশ কিছু অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ব্যস্ত ছিলেন। কে? দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তি নাম শুনেছ? কোথায় আছে আইহোল প্রশস্তি? আইহোল প্রশস্তি, এটা আইহোল প্রশস্তি তার রাজ্য বিস্তারের কাহিনী এখানে লিখেছে। পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন এটা তৈরি করেছে। আর হচ্ছে আইহোল প্রশস্তি যে রচয়িতা চালুক্য রাজা, না রচয়িতা হচ্ছে রবিকীর্তি, যে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী রাজসভাতে একজন সভাকবি কি ছিল, ঠিক আছে। হর্ষবর্ধন দাক্ষিণাত্যে অর্থাৎ দক্ষিণ ভারতে জয় করার স্বপ্ন দেখেছিল, দক্ষিণ ভারতকে জয় করার স্বপ্ন দেখেছিল। কিন্তু নর্মদা নদী যেটা পড়েছি আমরা বিন্ধ্য পর্বতের পরে, বিন্ধ্য পর্বতকে অতিক্রম করে নর্মদা নদী যেই যাচ্ছে, নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশী এসে হাজির, ঠিক আছে, এবং যুদ্ধ হয়েছিল এবং তাকে কিন্তু পরাজিত করতে পারেনি, ঠিক আছে। বাধা দিয়েছিল দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী রাজত্বকালে হিউয়েন সাং কত সাল? 640-এ দক্ষিণ ভারতে গেছিল। তো হিউয়েন সাং দক্ষিণ ভারতে গিয়েছিল, তার সাল লেখা আছে এখানে 641। কত বললাম? 641 খ্রিস্টাব্দে। 642 খ্রিস্টাব্দে পল্লব রাজা দক্ষিণ ভারতে গিয়েছিল 641-এ। 42-এ পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের 642 খ্রিস্টাব্দে পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেছিল এবং হত্যা করেছিল এবং বাতাপি যেটা আছে ওটাকে লুণ্ঠন করেছিল। 41-এ গেছে দ্বিতীয় পুলকেশী রাজত্বকালে দক্ষিণ ভারতে, 41-এ গেছে। 42-এ যুদ্ধ হচ্ছে, ওই যে পল্লবদের রাজা প্রথম নরসিংহ বর্মন, পল্লব বংশের শেষ রাজার নাম কি ছিল? অপরাজিত বর্মন। অপরাজিত বর্মন এর আগে একজন রাজা, এই যে নরসিংহ বর্মনের নাম বললাম, সেই নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করলো এবং হত্যাও করলো, ঠিক আছে, এবং বাতাপি যেটা আছে লুণ্ঠন করে নিল। এবার যেটা আছে এই যে তোমার বাতাপিটা আবার পল্লবদের অধীনে আসলো। এবার হচ্ছে দ্বিতীয় পুলকেশীকে দক্ষিণাপথ পথনাথ বলা হচ্ছে। দক্ষিণাপথ, কারণ হর্ষবর্ধনকে যদি উত্তরাপথ পথনাথ বলি তাহলে একে দক্ষিণাপথ পথনাথ বলছে, কারণ ওইটা পুরোটাই রক্ষা করেছিল দ্বিতীয় পুলকেশী। বুঝতে পারছো তো লোকেশন বুঝে রাখতে হবে। এই বংশের শেষ রাজা কি নাম? কীর্তিবর্মন। এই বংশের শেষ রাজার নাম হচ্ছে কীর্তিবর্মন। কি ভালো শুনবে?
এরপর একটা পরিচিত আমাদের কর্তৃত্বের জন্য সংগ্রাম, এখানে আমরা না একে নিচে আসবো, কি নাম, গৌড়ের যে রাজাটার নাম ছিল শশাঙ্ক, ঠিক আছে। যদি বলা হয় এখন ঘুম পাচ্ছে, ঘুম পেলে হবে না, শুনবি বাড়িতে বসে আছে তাহলে ঘুম পাবে কম। কর্তৃত্বের জন্য সংগ্রাম এখানে না কাদের কাদের মধ্যে হয়েছিল কর্তৃত্বের জন্য সংগ্রাম, একটা আছে আবার পাল প্রতিহার গুর্জরদের মধ্যে যে যুদ্ধটা, ওটা কোন যুদ্ধ, ত্রিশক্তি যুদ্ধ। আর কর্তৃত্বের জন্য সংগ্রাম এখানে একটা বড় চ্যাপ্টার, বইটা আছে আমাদের, এটাকে পড়তে হবে। কি নাম, পাল হাজরা না, ষোড়শ মহাজন পদ। কর্তৃত্বের জন্য সংগ্রাম এর ব্যাকগ্রাউন্ড লাগবে তোমাদের। মৌর্য সাম্রাজ্যরা যখনই পতন ঘটছে, ঠিক আছে, তারপরে উত্তর ভারতে সার্বভৌম শক্তি বলে আর কিছু নাই, ঠিক আছে। ঠিক সেই সময় গুপ্ত মানে এরকমটা যে মৌর্যরা যখন পরাজিত হচ্ছে তখন সার্বভৌম শক্তি বলে কিছু ছিল না, যতদিন না পর্যন্ত গুপ্তরা এসে পৌঁছাচ্ছে। এবার গুপ্তরা যখন চলে গেল তারপরে আবার সার্বভৌম শক্তি থাকছে না। গুপ্ত বংশের শেষ রাজার নাম কি ছিল, মৌর্য বংশের শেষ রাজার নাম কি, বৃহদ্রথ। 187তে জীবিত গুপ্ত হবে বা বিষ্ণুগুপ্ত, ওটা ওখানে একটা কন্ট্রোভার্সি আছে। এবার হচ্ছে কি গুপ্ত বংশের যে উল্লেখযোগ্য রাজা শেষের দিকে যদি বলি, ওই আমাদের স্কন্দগুপ্ত ছিল না, স্কন্দগুপ্ত হচ্ছে ভারতের রক্ষাকারী বলছি, ও চলে যাবে, তারপরে আর তেমন কেউ থাকছে না। এবার এরপরে কি হবে, ভারত না অনেক রকমের ভাগে বিভক্ত হয়ে যাবে, ছোট 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 ছোট। এখন ধরো আজকে হয়ে যায় যদি যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে কিছু না থাকে, তাহলে কি হবে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ বলো, আসাম বলো, নাগাল্যান্ড বলো, তামিলনাড়ু বলো, তেমন হচ্ছে উত্তরপ্রদেশ বলো, সবাই কি নিজেকে স্বাধীন বলে ভাববে। ঠিক তেমনিও তখনও হ্যাঁ রাজা তো আরো সার্বভৌম শক্তি ভোগ করে, ঠিক আছে। তো সে সময় রাজারাও নিজেদেরকে বলতো যে আমি স্বাধীন, আমি রাজা, আমার এই মালিক। এবার যারা দুর্বল শাসক আর সবল শাসক ওদের মধ্যে লড়াই চলবে, এটাই হলো সেই সময়টা। তো এই যে রাজনৈতিক বিচ্ছিন্নতা হয়েছিল, দেখা দিয়েছিল, সে সময় দুর্ধর্ষ বর্বর হুন নেতা, ঠিক আছে, তোর মানে নাম শুনেছো কখনো, হ্যাঁ, হুনরা প্রচন্ড শক্তি নিয়ে ভারতের উপরে ঝাঁপিয়ে পড়ছে। ভারত সে সময় বিখ্যাত ছিল, গোটা পৃথিবীর কাছে ভারত বিখ্যাত। তো পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো ছিল, দেশগুলো ছিল, যারা সুযোগ পেত ভারতে ঢোকার জন্য চেষ্টা করত। তো হুন নেতা ভারতের উপরে ঝাঁপিয়ে পড়েছে। হুনরা বসবাস করতে কোথায় সেটা পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। হুন শক্তি কোথায় বসবাস করে, মধ্য এশিয়া, ঠিক আছে, মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়াতে এরা বসবাস করত। প্রকৃতিতে ছিল এরা ভয়ানক, নিষ্ঠুর, রক্ত পিপাসু। নির্বিচারে এরা হত্যা করত, লুণ্ঠন করত। হত্যা করা লুণ্ঠন করা ভালো, তাড়াতাড়ি করে পপুলারিটি বাড়বে। এবার হচ্ছে কি তোমার এদের মানে এটাই হচ্ছে ওদের লিপ্সা, লোভ। এবার হচ্ছে এরাই হচ্ছে হুন নামে পরিচিত। যারা ভারতে প্রবেশ করেছে এরা হলো শ্বেত হুন। যারা ভারতে প্রবেশ করেছে এরা হচ্ছে শ্বেত হুন। স্কন্দগুপ্ত এদের আক্রমণকে প্রতিহত করেছিল বলেই এই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হচ্ছে। স্কন্দগুপ্ত এদের আক্রমণকে প্রতিহত করেছিল 458 সালের দিকে, ঠিক আছে, খ্রিস্টীয় তাহলে পঞ্চম শতক না, শতক বুঝো যে কোন সময়টাকে শতক বলছে। ধরো এখন কোন শতক চলছে, একবিংশ নাকি বিংশ? একবিংশ শুরু কবে হয়েছে বলো? একবিংশ সাল অনেক জন এটা বুঝে না, জানি আমি। একবিংশ শতকের শুরু কবে হয়েছে?
হ্যাঁ 2000 থেকে, হ্যাঁ ওই 99-এর গল্পটা আছে তো ওই জন্য 2000 বলছে, ঠিক আছে। তো এবার হচ্ছে কি তোমার ইতিমধ্যে 484 খ্রিস্টাব্দে পারস্য জয় করছে, পারস্য মানে ইরান জয় করে হুনরা শক্তিশালী হয়ে উঠেছে, ঠিক আছে। এবার তোরমান নাম শুনেছো? তোরমান বা তারমান যাই বলুক না কেন, তোরমান এর নেতৃত্বে হুনরা ভারত আক্রমণ করছে। এবার তখন ভারত বলেছে বহুধা বিভক্ত উত্তর ভারতে তখন কারোরই ক্ষমতা ছিল না তেমন। তোরমান সহজে মালব পর্যন্ত, মালবের লোকেশন জানো তো? এগুলো ভুলে যাবে না কিন্তু, মালব মানে হচ্ছে মালব, বুঝে মালব বললাম বুঝে গেলে মালব। মালব জানো তো এখন যে আরাবল্লী পর্বত থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত, ঠিক আছে। তো মালব পর্যন্ত সে এগিয়ে এসেছিল। মালবের লেখা আছে কি তোমার, মালবের পশ্চিমে প্রায় সমগ্র পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারতটা জয় করে দিয়েছে। তোরমান মারা গেল। তোরমানের ছেলের নাম হচ্ছে কি মিহিরকুল, নাম শুনেছো কখনো? মিহিরকুল বা মিহিরগুল, ঠিক আছে। মিহিরকুল বা মিহিরগুল হুনদের রাজা হয়েছিল পাঞ্জাবের অন্তর্গত সাকল বা শিয়ালকোট। পাঞ্জাবের সাকল, শিয়ালকোট, শিয়ালকোট এখন ওইদিকে তোমার হচ্ছে পাকিস্তানে, ঠিক আছে। পাকিস্তান শিয়ালকোটে হামলা হয়, শিয়ালকোট এদিকে ভারত আর পাকিস্তানের বর্ডারেই পড়বে, ঠিক আছে। তো শিয়ালকোটে রাজধানী স্থাপন করলো। পাঞ্জাবের অন্তর্গত সাকল বা শিয়ালকোটে রাজধানী স্থাপন করছে কে? মিহিরকুল। মিহিরকুল কার ছেলে? তোরমানের পুত্র। প্রথম হুন আক্রমণকারীর নাম কি বললাম? বলে মিহিরকুল। এগুলো আছে ছোটখাটো পরীক্ষাতেও তুমি দেখবে, শর্ট প্রশ্নতে যে প্রশ্নটা পাঠালাম আজকে তুমি দেখবে কত লেভেলের প্রশ্ন এসেছে। ওটা ছোটখাটো সামান্য একটাই পরীক্ষাতে প্রশ্ন হয়, ওটা না ইউপিএসসির পরীক্ষা না কোনো স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, ঠিক আছে, মানে অফিসার র্যাঙ্কের, ওটা সাধারণ পরীক্ষা। কিন্তু দেখো কত লেভেলের প্রশ্নটা এসেছে। ওরকম প্রশ্ন আসতে গেলে পশ্চিমবঙ্গের পরীক্ষাতে না চুরি ডাকাতি করতে হবে না, মাত্র 70-80 কাট অফ আসবে। ওইরকম প্রশ্ন সেট করে দিক, 70 থেকে 80, খুব বেশি হলে 85 প্রশ্ন হবে কাট অফ, ঠিক আছে। মানে 85 যাবেই না, 80 বল গল্প, ওইরকম প্রশ্ন করতে হবে। 80 খুব বেশি হলে কাট অফ হবে, আর এমনি স্মুথলি চাকরিতে জয়েন করবে। তো এবার হচ্ছে কি তোমার কি নাম বললাম? প্রথম হুন আক্রমণকারীর নাম তোরমান। তোরমানের ছেলের নাম কি বললাম? মিরকুল বা গুল। মিরকুল বা মিরগুল এ রাজধানী স্থাপন করছে কোথায়? শিয়ালকোটে। শিয়ালকোটের নাম তখন কি ছিল? সাকল নাম দিয়েছিল। পিতার চেয়েও নাকি এই দুর্ধর্ষ, নিষ্ঠুর, হিংস্র লোক। মিরকুল তেমনি ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির নিদর্শনগুলি যেগুলো ছিল সেগুলোর উপর নৃশংস হামলা চালিয়েছিল। অনেক লোক আছে ভালো দেখতে পারে না, ধ্বংস চালাবে, যেটা আমি করিনি, ঠিক আছে, এটা ধ্বংস করে দিই, ঠিক আছে। মন্দির টন্দির কত ছিল সে সময় ভারতে, সেগুলোকে ধ্বংস করবে না। তাই শেষ পর্যন্ত মিহির কুলের বর্বর অত্যাচার ও কুশাসন থেকে অব্যাহতি লাভের জন্য ভারতে তখন একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি হয়েছে। আজকে ভারতে বিজেপি শক্তিকে দমানোর জন্য সমস্ত আঞ্চলিক দলগুলো বা কেন্দ্রীয় দলগুলো একজোট হয়ে লড়াই করেছে যে বিজেপিকে লক্ষ্য করা যাবে না, ঠিক আছে। এরকম বেশ মানে ভালো ঘটনা দেখতে পাচ্ছি আমরা। তো এরকম একটা সিচুয়েশন এখানেও ক্রিয়েট হয়েছিল। ইতিহাস এরকমই তো, যে ইতিহাস তো আমাদেরকে শেখাবে। এক একটা রাজ্যে তোমার হচ্ছে দুটো পার্টির মধ্যে বিরোধিতা থাকবে, রাজ্যে থাকছে বিরোধিতা, সেন্ট্রালে দেখা গেল সেন্ট্রালের শক্তিকে পরাজিত করার জন্য বা কোনো একটা দস্যু টাইপের শক্তিকে আক্রমণ করার জন্য কি করবে? লড়াই লাগিয়ে দেবে, মানে যৌথবদ্ধ হারবে। এখানে হচ্ছে মিরকুলের ক্ষেত্রেও সেটাই। মিরকুল এতই দুর্ধর্ষ যে কোনো একটা মানে প্রভিন্সকে বা প্রদেশকে মানে খুব সহজেই গিলে নিবে। ওরকম যদি যৌথবদ্ধ না হয় তাহলে গিলতে 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 গোটা ভারতকে সে কবজায় নিয়ে নিবে। তাহলে একে এটা না করতে দেওয়া যাবে না। করতে দেওয়া যাবে না মানে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। তো ঐক্যবদ্ধ হয়েছিল, ঐক্যবদ্ধভাবে তাকে বাধা দিতে অগ্রসর হয়। অবশেষে আনুমানিক 532 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট সে সময় ছিলই
নরসিংহগুপ্ত বালাদিত্যের সাহায্যে, এই লাইনটা খুবই লাগবে, মিহিরকুলকে পরাজিত করেছে কিনা দেখে নি, পড়ে নিচ্ছি। কিন্তু নরসিংহ বালাদিত্যের নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আমার খাতায় এখানে নোট করা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্স। ঠিক আছে, সাহায্যে মালবের দশপুরের রাজা যশোধর্মন, বালাদিত্যের সাহায্যে মালবের দশপুরের রাজা যশোধর্মন মিহিরকুলকে সম্পূর্ণভাবে পরাজিত করলো। মালবের রাজা, দশপুরের রাজা যশোধর্মন, কি নাম বললাম, যশোধর্মন মিহিরকুলকে সম্পূর্ণভাবে পরাজিত করবে। কে? যশোধর্মন। কে সাহায্য করেছিল? যাও ভাই তুমি করো ওকে, মানে মালবেতে থাকে, গুপ্ত সাম্রাজ্যের রাজধানী উত্তরপ্রদেশের দিকে আছে। তো নরসিংহ বালাদিত্যের সাহায্যে মালবের দশপুরের রাজা যশোধর্মন মিহিরকুলকে সম্পূর্ণভাবে পরাজিত করবে, আর পরাজিত মিহিরকুল কাশ্মীরে পলায়ন করবে। ঠিক আছে, কাশ্মীরে আশ্রয় নেবে। পরে বিশ্বাসঘাতকতার সাহায্যে কাশ্মীরের সিংহাসনটা সে অধিকার করে নেবে। ঠিক আছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, এরকমই তো হয় না? দেখবে তুমি অনেক লোক আছে এরকম আছে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো, আর কখনো কিছু করবো না, গিয়ে আবার দেখা হলো। একটা ঐক্যবদ্ধ হয়েছিল একটা ঐক্যবদ্ধ সময় হয়েছিল, হঠাৎ করে সে নরসিংহ মারা যেতে পারে, যশোধর্মন মারা যেতে পারে, মারা গেল, দুর্বল হয়ে গেল, আবার তখন গিয়ে আবার দখল করে নিল। এটা ইংরেজদেরও পলিসি আছে। যখন তুমি ইংরেজদেরকে পরাজিত করে দেবে না, ইংরেজ নির্লজ্জ জাতি একটা বলতে পারো তুমি, যে যখন তুমি পরাজিত করবে তখন তোমাকে হচ্ছে ওরা তোমার কাছে এসে বিভিন্ন ধরনের চুক্তি করে নেবে, হাত পা ধরে নিতে পারে। ঠিক আছে, ধরে নিয়ে তোমার কাছ থেকে চলে গেল, বিদায় নিল। ভারতীয়রা খুব দয়ার শরীর, এবার হচ্ছে ঠিক আছে, এত সুন্দর করে বললো, ইংরেজ ফরেনি মানুষ, এত ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আমার কাছে এসে ক্ষমা চেয়েছে, তাহলে তো মাফ করে দেওয়াই উচিত। এরকম আমরাও করি, এখনো করি আমরা। তোমরা দেখবে যে অনেক ভালো মানুষ অন্যায় করেছে, তুমি ক্ষমা চাইলো, দিলে ক্ষমা, ও ক্ষমা চাইলো, তার মানে ও হচ্ছে আরো বেশি দস্যু হয়ে গেল, পরবর্তীতে তোমার সর্বনাশ করার জন্য ও অগ্রসর। তো এখানে এরকমটা আছে আমাদের, যে মিহিরকুলকেও এরকমটা দেখা গেছে বিশ্বাসঘাতকতার সাহায্যে। এ বেশি দিন শাসন করবে না, কারণ মানুষের আয়ু বেশি দিন থাকে না, 20 বছর 30 বছর পর্যন্তই মানুষ রাজত্ব ভোগ করে। তো এ 6ষ্ঠ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত সাম্রাজ্য চালিয়েছিল। 532 মানে হচ্ছে 6ষ্ঠ শতকের প্রথমার্ধ, 550-এর পরে দ্বিতীয়ার্ধ আসবে। তো এখানে মধ্যভাগ মানে হচ্ছে 50 পর্যন্ত, 50-55 পর্যন্ত সে রাজত্ব করেছিল। মিহিরকুল যখন মারা গেল তখন হুনরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে, মিহিরকুল যখন মারা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেলে দুর্বল হয়ে গেল ওরা। এই সময় উত্তর পশ্চিম ভারতের কয়েকটি ছোট ছোট স্বাধীন, উত্তর পশ্চিম ভারতের কত স্বাধীন হুন রাজ্য তৈরি হয়েছে। এভাবে ভারতে হুন শক্তির পতন ঘটল। এবার ভারতে হুন শক্তি উচ্ছেদ হয়েছিল সত্য, কিন্তু ভারতের বুক থেকে হুনরা কখনো যায়নি। হুনদের বংশধর আজকেও ভারতে আছে। হ্যাঁ, হুনরা তো ভারতের রক্তের সাথে মিশে গেছে। বিবাহ মানে ধরো এসেছে, ওরা জানি ওরা হুন, আজকে হুন নামে পরিচিত। আজকের থেকে 100 বছর পরে এসে এখানকার কালচার সংস্কৃতির সাথে মিশে যাবে, বৈবাহিক সম্পর্ক স্থাপনা করবে, তো মিশে যাবে না? তো এরকমটাই হয়েছে। তো বরং ভারতের ধর্ম, এই যে লেখা যা বলবো সেগুলো লেখা আছে এখানে, ভারতের ধর্ম আচার পদ্ধতি গ্রহণ করে ভারতীয়দের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তারা এরকম ভারতীয় হয়ে গিয়েছিল। আর এরই অবসম্ভাবী পরিণতি হিসেবে মধ্য ভারতে বীর্যমান যে সমস্ত জাতিগুলো নাম পাবে, রাজপুত জাতিদের নাম পাবে, তারাই হচ্ছে আসলেই হুন। ঠিক আছে, আজকে যাদেরকে রাজপুত বলছি তারা হচ্ছে আসলেই ইতিহাস বিখ্যাত হুন, মিহিরকুল আর তোরমানের বংশধর। ইতিহাস খুব মজা দেয়, বোরিং হবে না। হ্যাঁ, মানে একবার প্রিভিয়াসলি বাড়িতে পড়ে থাকো, একবার দুইবার, তারপরে আমার কাছে গল্প শুনে নিবে না,
আর তোমাকে বই পড়তে হবে। কোনো মানুষ মুখস্থ করে লেকচার এসে দিয়ে দিল ইউটিউবে, পড়ে নিলে খুব ভালো দিয়েছে, ঠিক আছে, অনেক ভালো দিল, কিন্তু 100% না, 5%। হ্যাঁ 5% না, অনেকটাই পার্সেন্ট হয়ে যাবে, 100% হবে না। কারণ 100% হতে গেলে তোমাকে বই পড়তে হবে, ঠিক আছে, এই বইও 100% না। এবার হচ্ছে যশোধর্মন সম্পর্কে এখানে আছে। যশোধর্মনের নাম, যশোধর্মন আমরা পরিচিতি হয়ে গেছি। যশোধর্মন কে ছিল? একটা ভালো শক্তির পরিচয় দিয়েছিল। যশোধর্মন একটা ভালো শক্তির পরিচয় দিয়েছে, মিহির কুলকে সে পরাজিত করেছে। হুন রাজা, এখানে লেখা আছে আবার যে হুন নেতা মিহির কুলের কুশাসন থেকে মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করতে যে কয়জন ভারতীয় বীর তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, তার মধ্যে কি নাম? যশোধর্মন অন্যতম। এই যশোধর্মন হচ্ছে পশ্চিমের মালবের রাজা, ঠিক আছে। মালবের লোকেশনটা একবার বলো, ইতিহাসে একবার থাকুক নোটিশে ইউটিউবে। আরাবল্লী পর্বত যে আছে সেটাকে ক্রস করবে, তুমি আসবে নিচে, কোন দিকে? পূর্ব দিকে, ভাবে মারওয়ার প্লাটু, মারওয়ার রিজন থেকে অতিক্রম করবে। মারওয়ার রিজন অল্প, মাঝখানে দাগ দিয়ে টেনে দিলেই হবে কলমের ম্যাপের ক্ষেত্রে। মালব প্রভিন্স হবে, মালবের বিস্তার অনেক আছে, বুন্দেলখন্ড বাগেলখন্ড ওইদিকে বর্ডার শেয়ার করবে, বর্ডার তো না, জাস্ট ওটা লোকেশন বলি আমরা। আর এদিকে বিন্ধ্যান অঞ্চল যেটা আছে, আর ওইখানেই শাসন করত তোমার হচ্ছে যশোধর্মন। এবার ওই এলাকাটা জয় করে নিয়েছিল মিহির কুলের পূর্বপুরুষেরা। এবার হচ্ছে মিহির কুলের চলে গেল, হুন্ডা ধ্বংস হয়ে গেছে ঠিকই, মানে ওদের শক্তিটা ধ্বংস হয়ে গেছে ঠিকই, মানুষগুলো তো মরে যায়নি। মানুষগুলো এসে ওই রিজনগুলোতে বসবাস শুরু করেছে, ভারতের সভ্যতা সংস্কৃতি দেখেছে, দেখে দেখে ওইখানে বসবাস করেছে। 100, 200, 300, 400, 500 বছর পরে, 1000 বছর পরে, 1500 বছর পরে আজকে ওরা রাজপুত বলে হয়ে আছে, তাই না? রাজপুত শক্তি হয়ে এখনো আছে ওরা। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের প্রথমার্ধে তিনি এই স্বাধীন রাজ্যটি স্থাপন করেছিলেন। আর দশকার মানে বর্তমান হচ্ছে মান্দাসোর, মান্দাসোর রাজস্থানে, তো ওইখানে তার রাজধানী ছিল মান্দাসোর। প্রচন্ড যুদ্ধের পরে মিহিরকুল তার কাছে সম্পূর্ণরূপে পরাজিত হয়েছিল, এবং পরাজিত হয়ে তাকে বলতে মিহিরকুলকে রাজসম্মান প্রদর্শন করেছিল। এবার ব্রহ্মপুত্র নদ থেকে মহেন্দ্র পর্বত, ব্রহ্মপুত্র নদ কোথায় আছে? উপরে থেকে মহেন্দ্র পর্বত বলতে এখানে পূর্বঘাট পর্বতমালা, মলয়াদ্রি, মলয় পর্বত, তাহলে কি বললাম? মহেন্দ্র পর্বত মানে পূর্বঘাট পর্বতমালা। ও হিমালয় থেকে পায়োধি, হিমালয় পর্বত থেকে পায়োধি মানে হচ্ছে আরব সাগর, পায়োধি বলতে আরব সাগর মানে হচ্ছে দক্ষিণ ভারত পর্যন্ত যে মধ্যবর্তী ভূভাগের সমস্ত রাজাই যশোধর্মনের বশ্যতা স্বীকার করে নিয়েছিল, ঠিক আছে। যশোধর্মনের বশ্যতা স্বীকার করে নিয়েছিল, সবাই বলছে ঠিক আছে যশোধর্মন আছে তো ঠিক আছে। যশোধর্মন এই বিশাল সাম্রাজ্যের বিশাল সাম্রাজ্যে কিন্তু স্থায়িত্ব লাভ করেননি। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই সাম্রাজ্য লোপ পায়। একজনের হাত ধরে আমরা দেখেছি অনেকবারই, একজন রাজা খুবই শক্তিশালী, আলাউদ্দিন খলজি খেতে দেখলাম, খুবই শক্তিশালী হলো, দক্ষিণ ভারত সব দখল করে নিল, শেষ, তাই না? তারপরে হচ্ছে মোহাম্মদ ঘুরি, সেও বললো আমরা অনেক কিছু করবো, শেষে ও চলে গেল। তারপরে তার ভাই কি আছে, ফিরোজ শাহ তুগলক, ওরা আসবে। আজকে এইটুকুটাই হলো ইতিহাসের উপরে যশোধর্মন পর্যন্ত। এরপরে শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান করব। যশোধর্মন বিশাল সাম্রাজ্য স্থাপন করতে পারেনি, আর হচ্ছে তোমার কি তার মৃত্যুর পরে সব গেল। আর হচ্ছে এর মৃত্যু হচ্ছে 31 খ্রিস্টাব্দে তো জয়লাভ করেছে না, মিহিরকুলকে পরাজিত করেছে 32 খ্রিস্টাব্দে, আর এটা হচ্ছে 34 খ্রিস্টাব্দে সে মৃত্যু। আর এবার বাবরও 26 খ্রিস্টাব্দে করলো, 30 খ্রিস্টাব্দে মারা গেছে, ঠিক আছে, বেশি দিন লাস্টিং করছে না। একে বিক্রমাদিত্য বলা হচ্ছে, কিন্তু মনে করা হয় যশোধর্মনও কিন্তু বিক্রমাদিত্য।
হুনদের বিরুদ্ধে করেছিল। যশোধর্মনকে এই কাহিনী কিংবদন্তির বিখ্যাত রাজা বিক্রমাদিত্য বলে মনে করা হয়। বিক্রমাদিত্যের গল্প একটা আছে, ওটা আমি পরে আবার বলবো, শেয়ার করবো, ঠিক আছে? করা হইলো, একটা বাজে। ও